হ্যালো বন্ধুরা, ডেট টু লাভ মির এপিসোড 15 কি নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই আমরা এখানে দেখতে পাই যে হংডো চিন্তায় রয়েছে, কারণ ওর মনের মধ্যে দ্বিধা চলছে যে উনবকের প্রতিও অন্যায় করছে না তো। কারণ জীবনে ওরা দুজনে একসাথে থাকতে তো চায়, কিন্তু কোনো কিছু অন্যায় কাজ না করে। এর জন্য ওর মনে মনে অনেক ইতস্তত চলতে থাকে। তারপরে ওইদিকে চিন্তাও করছে। এদিকে জুনহোর টেনশন নিয়ে উনবক আর ওর দিদি ইবক দুজনেই টেনশন করছে, কারণ জুনহো এখনো অবধি অসুস্থ। বিপদ কেটে গেল, ওর এখনো জ্ঞান ফেরে না। ইবক বলে, আমি চাইনি এরকমটা হোক, এরকমটা কেন আবার হলো। উনবক তখন বলে, দিদি তুই দেখিস যে আবারও তাড়াতাড়ি জুনহো সুস্থ হয়ে উঠবে, তুই এত চিন্তা করিস না। তখন ওর হাতটা চেপে ধরে আর ওকে বলে, তুই গ্রামে ফিরে যা, কিছু হলে আমি তোকে জানাবো। এরপরে ওকে হংডো এসএমএস করে জানতে চায় সব ঠিকঠাক আছে তো। পরের দিন সকালে হংডো দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে রেডি হয়ে নিজের কাজের জন্য বেরোচ্ছিল। তখন উনবক এসে জানায় যে আগের দিন আপনাকে এসএমএস করতে পারিনি বলে ভুল ভাববে না, আমি সব ঠিক আছে। আর এমনি জুনহো ঠিকই আছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে কারণে আমায় যেতে হয়েছিল। এরপর ওর দাদুকে গিয়ে জুনহোর অ্যাক্সিডেন্টের ব্যাপারে সবটাই জানায়, যে ওকে খুন করার চেষ্টা করা হয়েছে। আর মরবার আগে জুনোকে যখন গ্রামে আগুন লাগার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল, ও যেন ঘাবড়ে গিয়ে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছিল না। ও দাদু তখন বুঝতে পারে যে এখানে জুনহো মেন মাথা নয়, এর ওপরে কেউ একজন রয়েছে। এদিকে জুনহোর মা জোডাইক ওকে দেখতে এসে ইবককে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। জোডাইককে সান্ত্বনা দিয়ে ইবক বলে, আপনি কান্নাকাটি করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, দেখবেন জুনহো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এরপর ও দাদু সোগিয়নকে দেখিয়েছে এখানে ওই চাবির রিংটা বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে চায়। আর এখানে গার্ডদের জানায় শীঘ্রই ফ্যাশন শো হবে, খুব কড়া গার্ড দিতে হবে। ক্যামিলি প্রচুর এক্সাইটেড এই ফ্যাশন শোটার জন্য। ও বলে, এই জন্যই আমার ডিজাইনিং কিছু পছন্দ। গ্রামের ব্যাপারে এবার বলতে থাকে যে গ্রামে আসার জন্য সোগিয়নের সাথে আমার সম্পর্ক ভেঙে যায়। তুমি চিন্তা করো না, তোমার সাথে উনবকের কখনো এরকম কিছু হবে না। কিন্তু হংডো মন থেকে চিন্তাটা বের করতে পারে না, কারণ উনবক ওই গ্রামের প্রধানের একজন ছেলে, ওকেও পরবর্তীকালে গ্রামের দায়িত্ব নিতে হবে, আর গ্রাম ওর জন্য অনেক ইম্পর্টেন্ট। তার পরের দিন সকালে উনবক ঘুম থেকে উঠে দেখে যে হংডোকে এসএমএস করেছে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওর জন্য যে ড্রেসটা বানিয়েছে প্রথমে ওটা ওকে ট্রাই করতে বলে। তখন হংডোকে জিজ্ঞেস করে উনবক যে এই ড্রেসটা আপনি আমার জন্য বানিয়েছেন। ড্রেসটা দেখেও প্রচুর এক্সাইটেড হয়ে যায়। তার পরক্ষণেই ওর কাছে ফোন আসে। ও দিদি ওকে ফোন করে একটা কথা জানায় যে জুনহোর হয়তো জ্ঞান ফিরে এসেছে, আর এই ঘটনাটার একটা রহস্য উদ্ঘাটনও হতে পারে। এটা শোনার পর উনবক এখানে হংডোকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাইছো আমাকে বলতে পারো। হংডো তখন ওকে বলে, তুমি এখানে কাজ করার জন্য পুরোপুরি প্রিপেয়ার, দারুণ লাগছে। এরকমই নানান কথার মধ্যে হঠাৎই ও দেখতে পায় যে ও এখানে প্যারিস যাওয়ার জন্য সমস্ত কাগজপত্র রেডি করে ফেলেছে। এটা দেখে উনবক ওর দিকে হাঁ করে তাকালে হংডো বলে, আমি একাই যাচ্ছি, তাই জন্য আমার একার কাগজপত্র রেডি করেছি। এটা শোনার পর উনবক বলে, তুমি কি বলতে চাইছো, আমি সবসময় তোমার পাশে থাকবো, আমি তো বলেই দিয়েছি। তারপরের সিনে আমরা এখানে উনবককে দেখি, ওকে এখানে সমস্ত কথা জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে এখানে দেখি ও এখানে ওর দাদুর কাছে একটা চিঠি লেখে। দাদুকে লিখেছিল গ্রামে কি কি পরিবর্তন আনা দরকার, গ্রামের লোকেদের এক্স্যাক্টলি কি কি প্রয়োজন। ও দাদু এগুলো শুনে দেখে মনে মনে ভাবে যে আমার ছেলেও একদা এরকমই ছিল। তারপর ক্যামিলি জাংকে দেখি ফ্যাশন শোর জন্য প্রিপারেশন নিচ্ছে। এদিকে উনবক ওর দাদুর কাছে নিজের আর্জিটা জানায়, আর হংডো জানতো যে যেটা হবার নয় সেটা হবে না। এই ঘটনাটা অ্যাকচুয়ালি ফ্ল্যাশব্যাকের ঘটনা ছিল, ওদের দুজনের প্যারিস যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগের ঘটনা। ওদের দুজনকেই ফ্যামিলির লোকেদের সাথে এক প্রকার লড়াই করতে হয়েছে। সোগিয়ন স্বাভাবিকভাবেই মেনে নেয় না যে উনবক একেবারের জন্য প্যারিস চলে যাবে। এই কথাটা লুকিয়ে লুকিয়ে হংডো শুনে নেয়। হংডো বুঝতে পারে যে সোগিয়নের দাদুর জন্য উনবক অনেক বেশি ইম্পর্টেন্ট, প্লাস এই গ্রাম তো ইম্পর্টেন্ট বটেই। এরপর মন খারাপ করে উনবক বসে থাকে আর মনে মনে ভাবে, আমি তো একদা হংডোকে কথা দিয়েছিলাম ওর সাথেই আমি আমার বাকি জীবনটা কাটাবো, তাহলে এখন আমি কথার খিলাপ কিভাবে করি, আর ওকে আমি ভালোবাসি। এই ভালোবাসার মানুষকে ত্যাগ করাটা মুখের কথা নয়। তাই দুজনেই মন খারাপ করে দুজনের মতন পথ চলতে থাকে। এবার হংডো ডিসিশন নেয় যে ওকে একটা পথ বেছে নিতেই হবে, নয় নিজের কাজ আর নয়তো উনবককে। তো ও নিজের কাজকেই প্রায়োরিটি দেয়, যেটা ওর আগাগোড়াই স্বপ্ন ছিল। দুজনের গ্রামের ওই ব্রিজে হঠাৎই দেখা হয়ে যায়। দুজন দুজনকে দেখে এখানে পরিষ্কারভাবে কথা বলতে থাকে। প্রথমে তো চারিদিকে সৌন্দর্যের কথা বলতে থাকে,
তারপরে হঠাৎই হংড নিজের মনের কথা জানিয়ে দেয় যে আমি একা যাব, এত সুন্দর গ্রামকে ছেড়ে, তোমার ট্র্যাডিশনকে ছেড়ে তোমার যাওয়া হয়তো ঠিক হবে না, এই গ্রামের লোকেদের তোমাকে প্রয়োজন, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। এরপর উনবক বলে হ্যাঁ আমি সব ট্র্যাডিশন বজায় রাখবো, কিন্তু আমি এখানে থাকবো কি করে, আর তোমাকে ছাড়া মানে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না, এটা কিভাবে সম্ভব। হংড বলে এটা করতেই হবে, কারণ তুমি ভালো মতন জানো তুমিও কোনোদিনই গ্রাম ছেড়ে গেলে খুশি থাকবে না। উনবক বলে আমার জন্য খুশি তো শুধুমাত্র তুমি, তুমি এরকম কেন করছো। হংডকে বোঝাবার অনেক করে চেষ্টা করে। হংড বলে আমার পক্ষে তোমার সাথে থাকা সম্ভব নয়, আবার তোমারও ওই গ্রাম ছেড়ে যাওয়াটা উচিত হবে না, এবার ভেবে দেখো তুমি কি করবে। তারপর চোখের জল ফেলতে ফেলতে লুকিয়ে হংড ওখান থেকে চলে যায়। উনবাকও বুঝতে পারে হংড শুধুমাত্র ওর কথা ভেবেই এমন কাজটা করেছে, আর ওরও চোখ থেকে জল পড়তে থাকে। তারপরে নিজের রুমে ফিরে আসার পরও ওর মাথা থেকে কথাটা বের করতে পারে না। উনবকেরও প্রচুর কষ্ট হয়, ও বুঝতে পারে না কি করা উচিত। তাই ও এখানে হংডর ঘরের সামনে এসে বলে মাস্টার আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি এরকমটা কেন করছো। কিন্তু ভেতর থেকে হংড কোনো আওয়াজ দেয় না, তাই জন্য বাধ্য হয়ে ওখান থেকে উনবককে চলে যেতে হয়। পরের দিন সকালেই ফ্যাশন শোর আয়োজন করা হয়, যেখানে প্রচুর মিডিয়ার লোকেরা চলে আসে। ক্যামিলি জাং এই স্বপ্নটাই দেখেছিল। এরপর ক্যামিলি জাংকেও সোগিয়ন জিজ্ঞেস করে কাজ শেষ হয়ে যাওয়ার পরই কি তুমি গ্রাম ছেড়ে চলে যাবে। ক্যামিলি জাং বলে এটাই তো স্বাভাবিক, কেন বলো তো। তখন সোগিয়ন বলে বুড়ো বয়সেও আমার কাছের মানুষদেরকে হারিয়ে ফেলতে অত্যন্ত কষ্ট হচ্ছে, কেন জানি না সেটা। তারপরে হংডকে দেখি স্বাভাবিকভাবেও কাজ করবার চেষ্টা করে নিজের কোওয়ার্কারদের দিয়ে। ঠিক তখনই ওর বাবা চিলবক এসে ওকে একটা খাবার দেয়, বলে তুই এটা খেয়ে নিস। কিন্তু এরকম গায়ে পড়ে আলাপ করাতে হংড প্রচণ্ড বিরক্ত হয়। চিলবক বলে আমার মেয়ের জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। তারপরের সিনে দেখি ক্যামিলি জাং আর ওর টিমেরা এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন আর এখানে ফ্যাশন শো এর কাজে ব্যস্ত থাকে, যেখানে মডেলদেরকে প্রিপেয়ার করা হচ্ছিল। ক্যামিলি জাং দেখে নিজের হাতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যে কে কিরকম ড্রেস পরছে আর মেকআপ করছে। হংডো এসবের দায়িত্বে ছিল। উনবককেও মডেল হিসাবে কাজ করানো হবে। উনবক এর জন্য নর্মাল ড্রেস আপ করে ওখান থেকে প্রিপেয়ার হয়ে বেরোচ্ছিল। তারপরের সিনে চিলবককে দেখি ও ঘর ঝাড় দিচ্ছিল, আনমনা হয়েছিল। ওকে যখন এখানে এসে উনবক জিজ্ঞেস করে হংডোর কথাও বলে ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে, তুমিও চলে যাও। তারপরে চিলবককে দেখি পাঁচিল টপকে কোথাও একটা যাওয়ারও চেষ্টা করতে থাকে। এখানে চিলবককে চোরের মতন আমরা সোগিয়নের ঘরের ভেতর প্রবেশ করতে দেখি। পা টিপে টিপে ঢুকে ও দরজা বিভিন্ন লকারগুলো খোলবার চেষ্টা করে। ঘরের ভিতরে কিছু একটা যেন খুঁজছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপর ও একটা অদ্ভুত দেখতে লকারের কাছে আসে, আর তারপরে ওই অরিম রেখা চাবির রিংটাও খুঁজে পায়, আর মনে মনে বলে এটা আমাকে করতেই হবে। তারপরের সিনে আমরা সোগিয়নকে দেখি। সোগিয়ান এখানে ফ্যাশন ডিজাইনারদের বড় বড় মাথাদের সাথে আলোচনা করছে, আর এদিকে উনবক হংডোর সাথে কথা বলার চেষ্টা করছে। মনে মনেও হংডোর কথাই ভাবছে, আর হংডো ওকে লুকিয়ে লুকিয়ে আর চোখে চোখে দেখছে। দুজনের মধ্যেই লুকিয়ে চড়িয়ে দেখা চলতেই থাকে, কিন্তু দুজনই দুজনকে ডিরেক্টলি কিছু বলার আর সাহস পায় না। তার পরের শ্রেণী আমরা মাস্ক পরা একজন লোককে দেখতে পাই, যাকে সন্দেহভাবে দেখে সে পালাতে থাকে, আর তার পেছনে ওখানকার গার্ডেরাও দৌড়তে থাকে। সিয়ংসান গ্রামে অনেক লোক ছিল সেদিন ফ্যাশন শো আয়োজনের জন্য, তাই ওই মাস্ক পরা লোকটা ওখান থেকে পালিয়ে যায়। আর তার হাতের মধ্যে পোড়া দাগটা দেখতে পাই, সেটা আর কেউ নয় কালচারাল হেরিটেজের ডিরেক্টর। এই ডিরেক্টরই হচ্ছে আসল বদমাইশ লোক। তার হাতে ওই চাবির রিংটা আর পোড়ার দাগটা দেখে হংডো ওই রুমেই তাকে চিনতে পারে। হংডোর মনে পড়ে যায় ছেলেবেলায় যখন গ্রামে এসেছিল তখন যে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেই দিনও কালচারাল ডিরেক্টরকেই দেখেছিল। এবার বলে আপনি তাহলে ওই ব্যক্তি। এই কথাটা শোনার পর কালচারাল হেরিটেজ ডিরেক্টর ওর গলায় একটা কাপড় বেঁধে ওকে অজ্ঞান করে দেয়, যাতে ও কথা বলতে না পারে। এবার উনবক অনেকক্ষণ ওকে দেখতে না পারার কারণে উনবক বুঝতে পারে হংডোর কোনো একটা বিপদ হয়েছে। ও যখন বেরিয়ে আসে তখনও পরিষ্কার দেখতে পায় যে এখানে হংডোকে কিডন্যাপ করা হয়েছে। গাড়ির পেছনে ধাওয়া করলেও কিছু করতে পারে না। যখন ও হংডোর ফোনে ফোন করে তখন ফোনটা কালচারাল হেরিটেজের ডিরেক্টর ফোনটা ধরে। ডিরেক্টর এটাই বলে তুমি চাইলে নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাইলে আমি যে জিনিসটা চাই সেটা আমাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে যাও, আর নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে যাও। কথাটা বলে এখানে হংডোর ফোনটা রাস্তায় ফেলে দেয়। উনবকের কাছে আর কোনো পথ খোলা থাকে না। ক্যামিলি জাংকে সবটা এখানে উনবক জানায়। ক্যামিলি জাংও বুঝতে পারে হংডোর কোনো বিপদ হয়েছে। এবার চিলবক সবটা স্বীকার করে নেয়। চিলবক বলে আমি ভুল করেছি, আমার মেয়ের এই কাণ্ডের জন্য আজকে আমি নিজে দায়ী। উনবক এবার ওর দাদু সোগিয়নকেও সব ব্যাপারটা খুলে বলে। এরা তিনজনই শুনে হাঁ হয়ে যায় যে ডিরেক্টর এতদিন ধরে এদের সবাইকে বোকা বানাচ্ছিল।
উনবক গিয়ে ডিরেক্টরের অফিসে অনেক খোঁজ চালাতে থাকে যে কোথায় ও হংডোকে লুকিয়ে রাখতে পারে। তারপর ডিরেক্টরের বাড়িতে যায়, সেখানে গিয়েও জানতে পারে ডিরেক্টর এখন এই বাড়িতে থাকে না। ওর মাথার কাজ করে না যে হংডোকেও কোথায় খুঁজে পাবে। আগের দিন রাত্রিরে ওকে ছেড়ে চলে যাওয়াই কি তাহলে ওদের শেষ দেখা? এদিকে হংডোকে দেখি ওকে একটা ঘরে হাত পা বেঁধে আটকে রাখা হয়েছে। ও নিজেকে ছাড়াবার অনেক চেষ্টা করে। হঠাৎই ও একটা চেয়ারের মধ্যে ভাঙা স্ক্রু দেখতে পায়, যেটা থেকেও হাত খোলার চেষ্টা করে। কিন্তু এখানে ডিরেক্টরকে দেখেও ঘুমিয়ে পড়ার ভান করে চোখ বন্ধ করে রাখে। আর ডিরেক্টরকেও লুকিয়ে লুকিয়ে দেখে একটা লকার খুলে তার মধ্যে প্রচুর গয়না, কাগজপত্র সমস্ত কিছু লুকিয়ে রাখছে, আর সেগুলো ব্যাগের ভিতর ভরে রাখার চেষ্টা করছে। এরপর হঠাৎই ও চেয়ারের মধ্যে হংডোকে দেখতে পায় না, বুঝতে পারে যে হংডো ওখান থেকে পালিয়ে গেছে। হংডো ওই বিল্ডিং থেকে পালাবার চেষ্টা করলে একজন গার্ড ওকে দেখতে পেয়ে যায়, আর ওকে হাত ধরে টানতে টানতে ওই ঘরে আবারও বন্ধ করে দেয়। হংডো দরজা খুলতে বললে কেউ ওর কথা শোনে না, ও বাধ্য হয়ে কান্না করতে শুরু করে। এরপরই উনবক ভাবে ওর কি করা উচিত। উনবকের কাছে আবারও ফোন আসে, সে জিনিসটা নিয়ে চালাকি করার জন্য চেষ্টা না করে। এরপরও ইবকে হেল্প নেয়। ইবককে বলে জুনহো যে জিনিসটা চুরি করেছিল সেই চাবিটা তোমাকে এনে দিতে হবে। এবার ইবক বলে ওটা তো একটা এভিডেন্স, ওটা আমি কিভাবে লুপ্ত করতে পারি? উনবক বলে এটা আমাকে হংডোর জন্য করতেই হবে। ইবক তাই জন্য ওকে চাবিটা দিয়ে দেয় আর বলে এটা খুব সাবধানে রেখো, তোমার হাতেই এখন সবকিছু চলছে। এদিকে ক্যামিলি জাংয়ের কাছে রিপোর্টাররা জিজ্ঞেস করে আপনার মেন ফ্যাশন ডিজাইনার হংডো কোথায় গেল? ক্যামিলি যে কথা কাটিয়ে এখান থেকে বেরিয়ে আসে। সেদিনের ফ্যাশন শো মোটামুটি ঠিকঠাকই চলতে থাকে। এদিকে আমরা জোরাইককে দেখি ও ছেলেকে নিয়ে অনেক কান্নাকাটি করেছিল। যেদিন কান্নাকাটি করেছিল চিলবক ওকে শহরে নিয়ে গেছিল দেখা করাতে, সেদিন চিলবককে কিডন্যাপ করেছিল কিছু লোকেরা। কিডন্যাপ করেছিল আর কেউ নয়, ডিরেক্টর আর ডিরেক্টরের দলবল। ডিরেক্টর বলে এই ছবিটা দেখো, এখানে তোমার মেয়ের ছবি রয়েছে, যদি নিজের মেয়েকে বাঁচাতে চাও তাহলে ওই গ্রাম থেকে ওই চাবিটা আমাকে চুরি করে এনে দেবে। চিলবক এই কথাটা আজকে সোগিয়নের কাছে স্বীকার করে নেয়। সোগিয়ন অনেক রেগে যায়। সোগিয়ন বলে যে তুমি যে কাজটা করেছো এর শাস্তি তোমাকে দেওয়া উচিত, কিন্তু তুমি এখানে সব ঠিক করবে। তারপরে উনবক দেখি, উনবক এসে ওই চাবিটা দেখিয়ে বলে দাদু তোমাকে ওই জিনিসটা বের করে দিতে হবে। আমি জানি গ্রামের জিনিসের জন্য ওই জিনিসটা অনেক অনেক ইম্পর্টেন্ট, কিন্তু আমার কাছেও কোনো উপায় নেই। এবার হংডোকে বাঁচাবার জন্য এই কাজটা ওরা সকলেই করতে বাধ্য হয়। সেই মূল্যবান ব্যাঙের মতন একটা মূর্তি ওরা দুজনেই খুঁজছিল, সেইটাকে নিয়ে ব্যাগে পুরে নিয়ে উনবক চলে যায়। উনবকের কাছে এখানে চিলবক রিকোয়েস্ট করে আমার মেয়েকে বাঁচিও। এর পরের সিনে জুনহোর দেখি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসছে, ও একটু একটু করে সুস্থ হচ্ছে। এই খবরটা ডাক্তারেরা পাওয়া মাত্রই ওর রুমে ছুটে আসে। জোডাইক, ওর মা আর ইবকও ওখানে উপস্থিত ছিল। ওরাও জানতে পারে যে জুনহোর এখানে ধীরে ধীরে জ্ঞান ফিরে এসেছে। জুনহো একটু একটু করে কথা বলতে পারছে। ইবক তখন ওর কাছ থেকে সমস্ত সত্যিটা জানবার চেষ্টা করে। এদিকে পথে উনবক যাচ্ছে, কিভাবে কোথায় খুঁজে পারবে। তারপরেই রাস্তার মধ্যে হঠাৎই একটা ঘটনা ঘটে, যেখানে ওর হাত থেকে কোনো একটা লোক ওর ব্যাগটা ছিনতাই করে নিয়ে ডিরেক্টরের কাছে চলে আসে। ডিরেক্টর ভাবে যে আমি তো আমার জিনিস পেয়ে গেছি, কিন্তু ব্যাগ খোলার পরও পাগলের মতন হাসতে থাকে। মানে আমরা উনাকে দেখতে পাই, উনাই এই কাজটা করেছিল। ওই ব্যাগটা নিয়ে ইচ্ছা করে ওই চোরগুলোকে ধাপ্পাবাজি করেছিল, যাতে ওরা বুঝতে না পারে। পুরো প্ল্যানটাই উনবকের ছিল। উনবকের পর খবর পেয়ে যায়, জুনহো সবটাই ফোনে বলে দেয় যে কোথায় এখানে হংডোকে ওরা লুকিয়ে রাখতে পারে। এবার ওই বাড়িটায় চলে যায় যেখানে হংডোকে লুকিয়ে রাখা হয়েছিল। এবার ডিরেক্টরের লোকেরা এসে হংডোকে সার্চ করে, বলে তোমার বয়ফ্রেন্ড যদি সব জিনিস না আনে তোমাকে আমরা ছাড়বো না। এই ঘটনাতে ওরা তিনজনে মুখোমুখি হয়, আর এখানে এই পর্ব শেষ হয়।